আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জাতীয় পার্টির ব্যাপারে আওয়ামী লীগের মতোই সিদ্ধান্তের পক্ষে জামায়াত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি। শনিবার শুরু হওয়া সংঘর্ষে উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ আহত ১৫০-র বেশি। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়ার দাবি। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলার সোমবার ১ ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধি দলের বৈঠক আজ। ইতোমধ্যে জামাতে ইসলামের ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষ হয়েছে। সন্ধ্যা ৭:৩০টায় বিএনপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এনসিপির সাথে এই মুহূর্তে বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বিষয়ে জানতে চকর মালিথার কাছে যাচ্ছি। চকর, আমাকে শুনতে পাচ্ছেন? চকর, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে আমাদের জানান। চকর, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে আমাদের জানান। তারানা, আপনি যে কথা বলছিলেন যে বিকাল থেকেই এখানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়েছে। প্রথমে বৈঠক করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারপরে এখন বৈঠক চলছে এনসিপির সাথে এবং সন্ধ্যা 7:30টায় সময় দেওয়া আছে বিএনপির সাথে। জামাতের প্রতিনিধি দলের প্রধান ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন 4 জনের প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন হাসনাত আবদুল্লাহ। আর বিএনপি যে 7:30টার সময় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে, সে বৈঠকে প্রধান হিসাবে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8 সদস্যের প্রতিনিধি দল। কিছুক্ষণ আগে বৈঠক শেষ করে জামাতের প্রতিনিধি দল সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বৈঠকে জামাতের নায়েবে আমির বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামাতের কোনো দ্বিমত নেই, কিন্তু জামাত যে বিষয়ে দ্বিমত করছে সেটি হচ্ছে সংস্কার এবং বিচার এগুলোর বাস্তবায়ন না করে নীল নকশার একটি নির্বাচন যদি করা হয় তাহলে দেশের গণতান্ত্রিক মানুষ সেটা মেনে নেবে না এবং সেটা প্রতিহত করা হবে। তিনি বারবার বলেছেন যে এখনও সময় আছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের ট্রেন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি ভালো হবে না। এখন আমরা যারা সাংবাদিকরা আছি তারা অপেক্ষা করছি যে এনসিপি বেরিয়ে এসে কি বলে এবং সর্বশেষ বিএনপি কি বলে সেই প্রতিক্রিয়া জানার জন্য। তারানা, চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভাড়া বাসার দারোয়ানের হাতে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ায় জোবরা গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ 150-র বেশি। হাসপাতালে ভর্তি 81 জন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। রাতভর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় জোবরা গ্রামবাসীর সঙ্গে রোববার সকাল থেকে আবারও সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেলে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকেই। আজকে এই ঘটনাটা নতুন না, এর আগে অনেকবার হয়েছে। সব এই প্রশাসনের গাফিলতির কারণে আজকে আবার সেই হামলার পুনরুত্তর হয়েছে। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে সংঘর্ষের সময় জোবরা গ্রামের বিভিন্ন কটেজে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অন্যরা গেলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের দুর্বলতা দৃশ্যমান হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, নুরুল হক নূরসহ সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। পরাজিত শক্তি সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার তৈরি করতে হবে। নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, অশুভ শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। চেয়েও কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। শনিবার হামলা ও আগুন দেওয়ার পর রোববার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসা যাওয়া করছেন। একই সঙ্গে কার্যালয়টির স্বাভাবিক কার্যক্রমও চলেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে পুলিশের অবস্থান রয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে প্রচার জমে উঠেছে। ক্যাম্পাসে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেল প্রার্থীরা। 7 সেপ্টেম্বর ক্যাম্পাস বন্ধ থাকলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন প্রার্থীরা। তাই বিষয়টি পুনর্বিবেচনার কথা ভাবছে নির্বাচন কমিশন। লাইলা নওশিনের রিপোর্ট। দুদিন ছুটির পর রোববার জমে উঠেছে ডাকসু নির্বাচনী প্রচার কাজ। আবাসিক অনাবাসিক সব শিক্ষার্থীর কাছে ছুটছেন প্রার্থীরা, হাতে হাতে দিচ্ছেন ইশতেহার ও পোস্টার। হাইকোর্টে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাম জোট মনোনীত প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪-এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। তিনি যেখানে পড়ালেখা করেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। হ্যাঁ, এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি। এই রিট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল ও বাকছাস সমর্থিত প্যানেল। যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। নির্বাচন কমিশন তারা তো নিরপেক্ষতা হারিয়েছে, কারণ যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে একটা শোকজ পর্যন্ত দেওয়ার তারা সাহস করেনি।
তবে রিটকারীকে স্বাগত জানিয়ে SM ফরহাদ জানান, আদালতের রায়ের মাধ্যমেই এর নিষ্পত্তি হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ, এদেশের মানচিত্র, এদেশের সংস্কৃতি, এদেশের সবকিছুই এদেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে ঠিকাদারি করবার জন্য। বিকেলে মধুর ক্যান্টিনের সামনে 18 দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে প্রতিরোধ পর্ষদ। প্রশাসনিক এবং একাডেমিক কোনো কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না। 7 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আমরা বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করার জন্য দিয়েছি, যদি সিদ্ধান্ত হয় আমরা জানিয়ে দিব। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নুরুল হক নূরের নিরাপত্তা হুমকি রয়েছে উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নূরের ওপর হামলাকে পরিকল্পিত বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হাসপাতালের পরিচালক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দুপুরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সরকার ও রাজনৈতিক দলগুলো কখনো সমর্থন করবে না। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না। এছাড়াও নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। যে ধারাবাহিকতায় গণমাধ্যমের মালিকানা হচ্ছে সেটি অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। কমিশনের প্রস্তাবনা উপেক্ষা করে সম্প্রতি প্রেস কাউন্সিল পুনর্গঠনের সমালোচনা করে সাংবাদিক গবেষকরা বলেছেন, প্রেস কাউন্সিল একটি কাগুজে বাগ। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা। ডেইলি স্টার কার্যালয়ে মতবিনিময়ে সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন। যারা আমাদের এখানে পাওয়ারফুল প্লেয়ার্স, তাদের সহযোগিতা, সমর্থন এবং অনুমোদন ছাড়া এইটা বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই। বেসরকারি খাতের যে মিডিয়াগুলো, তাদের আয়ের উৎস কী হবে? তাদের জন্য পে চ্যানেল বাধ্যতামূলক করা এবং ক্যাবেল অপারেটরদের কাছ থেকে তারা যাতে তাদের ন্যায্য হিস্সাটা পায়। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা ছাড়া টেকসই গণমাধ্যম সম্ভব নয় বলছেন সিনিয়র সাংবাদিকরা। প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আছি এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক আছি, তাদের অবিলম্বে বসে পদক্ষেপ ঘোষণা করতে হবে। আমাদের অনেক কিছুই নাই, কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের, এই জায়গাটুকু আজ পর্যন্ত এনশিওর করা যায় নাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বিদ্যমান ব্যবস্থায় সাংবাদিকতা চলতে থাকলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়। কারণটা কি জানেন? 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না, কিন্তু আপনারা থাকবেন। আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেছেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনের উৎকৃষ্ট উদাহরণ পাটের ব্যাগ। প্লাস্টিকের ব্যাগের তুলনায় পাটের ব্যাগ অধিক টেকসই, পুনর্ব্যবহারযোগ্য এবং মাটিতে সহজে মিশে যায়। এই ব্যাগ পানি ও মাটির দূষণ কমায়। পরিবেশের স্বার্থে রাজধানীতে স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন। প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটের ব্যবহার বাড়ালে অর্থনীতির গতি বাড়বে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট উপদেষ্টা। সক্ষমতার ভিতরে রাখতে গেলে এটার পরিসর বৃদ্ধি করতে হবে। আমরা যে পরিসর নিয়ে কাজ করছি এটাকে বহু গুণ বাড়াতে হবে। আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার সম্মুখীন হয়ে আমাদের যে সোনালী আসে যে গৌরবময় ঐতিহ্য এটাকে আমরা হারিয়ে ফেলেছি। বাজার পরিদর্শনে পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সরকার বলেছে বন্ধ করতে, উৎপাদন বন্ধ হবে না, অথচ আমাদের দেখেন না উৎপাদন বন্ধ হয়েছে, না বিক্রি বন্ধ হয়েছে, না ব্যবহার বন্ধ হয়েছে, অথচ এই তিনটেই কিন্তু আইনত নিষিদ্ধ। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেরে সেই পলিথিন আমরা নিয়ে যাবো। টিসিবি 60টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ রাজধানীতে সরবরাহ করা হবে। মান ও আকার ভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে 20 থেকে 80 টাকা পর্যন্ত। সৈয়দ মাদিহ আদিত, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সংরক্ষণে যুক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অপরিকল্পিত উন্নয়ন আর আগ্রাসনে জামালপুরে প্রতিনিয়তই কমছে সবুজের পরিমাণ। এতে চরমভাবাপন্ন হয়ে উঠছে পরিবেশ প্রকৃতি। সংকট কাটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সারা দেশের মতো জামালপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জামালপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি এবং নানা জাতের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। যে গাছকে নিয়ে আমরা এত কথা বলছি, এই রোপণের কথা বলছি, বিতরণের কথা বলছি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলার কথা বলছি, কেন? কারণ এর যে উপকারিতা তার কতটুকু আমরা জানি। সারা পৃথিবীব্যাপী একটি আইডিয়াল পরিসংখ্যান হচ্ছে গিয়ে 25% বনভূমি থাকতে হবে। সেখানে বাংলাদেশে আছে 15 থেকে 16%। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় মেলান্দহের টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি মাদ্রাসা ও বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষায়ন। ঘরে ঘরে প্রতি বাড়িতে আমরা গাছ লাগাবো। গাছ লাগানোর জন্য আমাদের অক্সিজেন বাড়বে। প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করে টেকসই এবং সবুজ বাংলাদেশ গাছগুলো যেন সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে একটা আবহাওয়া দেখতে পাই। পরিবেশগত সংকট উত্তরণে সারা দেশকে সবুজে সাজানোর উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে। সবুজ ছায়া যেন ঘিরে রাখে এবং এতে যেন আমাদের জীবন মান উন্নীত হয় এবং আমরা যেন সবুজের সাথে বেড়ে উঠি। প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার জন্য এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা বলছেন, বৃক্ষরোপণে শুধু জলবায়ুর বিরূপ প্রভাবই রোধ হবে না, ত্বরান্বিত হবে অর্থনীতিও। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 সিরিজ।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সম্পর্কের ভিত্তি যেন আরও নড়বড়ে হলো নরেন্দ্র মোদীর চীন সফরকে ঘিরে। চীন সফরে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বেইজিং ও দিল্লি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই পরিস্থিতির মধ্যে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হসপিটালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। চীনা সরকারের সহায়তায় নতুন এই সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগ ও পক্ষঘাতগ্রস্ত রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা দিতে এই সেন্টার কাজ করবে। কেন্দ্রটিতে বর্তমানে 57টি উন্নত মানের রোবট, 22টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট রয়েছে। এসব রোবট সুনির্দিষ্ট শারীরিক সক্ষমতা উন্নয়ন, চলাফেরার ভারসাম্য বজায় রাখা, হাতের সূক্ষ্ম কাজের ক্ষমতা পুনরুদ্ধার ও ভার্চুয়াল সিমুলেশন ভিত্তিক সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন দিতে সক্ষম। এবারে কৃষি সংবাদ। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহ ব্যবধানে সবজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বেশি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসায়ীদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বেড়েছে সবজির দাম। সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। এবারে প্রকৃতি সংবাদ। বরিশালের উজিরপুর উপজেলায় 1000 পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাসহ মৌসুমী সবজির বীজ বিতরণ করেছে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি CRSS। উপজেলার হার্তা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। অনুষ্ঠানে CRSS এর নির্বাহী পরিচালক সহ বরিশালের প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এশিয়ার শীর্ষ 100 স্টার্টআপে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ে ও চাকুরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সম্ভব স্থান পেয়েছে। 2015 সালে প্রতিষ্ঠিত পাঠাও অ্যাপটি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিক্স, ফিনটেক সহ বিভিন্ন সেবা প্রদান করছে। ভোক্তা প্রযুক্তি খাতে ফোর্বসের তালিকায় আরও স্থান পেয়েছে স্টার্টআপ কোম্পানি সম্ভব বাংলাদেশের মানুষকে দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকুরি খুঁজে পেতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকুরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশ নিতে পারেন। সম্ভব ব্যবহার করে প্রার্থীদের মূল্যায়ন, নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্স করা ও বেতন ভাতা পরিশোধ ব্যবস্থাপনাও করতে পারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের 14 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তথ্যানুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে চলতি বছরের 19 ফেব্রুয়ারি গাজী মোজাম্মেল হক, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। দুদকের অভিযোগে বলা হয়, গাজী মোজাম্মেল হক 17তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে 1998 সালের ফেব্রুয়ারিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় পদোন্নতি পেয়ে বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত আছেন। গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত DIG অ্যান্টি টেরোরিজম ইউনিট,
অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। দুজনের বিরুদ্ধেই সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দিয়েছেন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,63,07,504 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বিকেলে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, পুরুষ ভোটারের সংখ্যা 6,41,40,455 জন আর মহিলা ভোটার 6,22,05,819 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা 1,230 জন। ইসি সচিব জানিয়েছেন, 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের নিয়ে আরেকটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করব। রাজধানীতে নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। চায়ের দোকানদারদের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সন্তানদের এই সম্মাননা দিয়েছে নাম্বার 1 ব্র্যান্ড। এবারের আয়োজনে 65টি পরিবারকে এই সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট সহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়। আয়োজনে ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক আনিসুল হক, এমজিআই এর চিফ অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার, সিএইচআরও আতিকুজ্জামান খান, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড সিনিয়র জেনারেল ম্যানেজার এসএম মুজিবুর রহমান সহ এমজিআই এর কর্মকর্তারা। এবারে খেলার খবর। বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জাতীয় পার্টির ব্যাপারে আওয়ামী লীগের মতোই সিদ্ধান্তের পক্ষে জামাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি। শনিবার শুরু হওয়ার সংঘর্ষে উপ-উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ আহত 150-র বেশি। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়ার দাবি। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ। এবং সিরিজের দ্বিতীয় টি20তে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলার সোমবার। 1 ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।